বিনিয়োগ সম্মেলনে বিশ্বে বাংলাদেশে ভাবমূর্তি বেড়েছে। অভিমত বিশেষজ্ঞদের বিনিয়োগে উৎসাহী হবে অন্য উদ্যোক্তারাও। বিনিয়োগকারীর মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি হবে। এই প্রমিস যদি তারা ভালোভাবে সম্পন্ন করতে পারে তাহলে কিন্তু আরও বিনিয়োগকারী উৎসাহিত হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে অবাধ তথ্য প্রবাহে বাধা, সরকারি প্রতিষ্ঠানে হয়রানির শিকার সাংবাদিকরা পার পাচ্ছে দুর্নীতিবাজরা। আইনটা এমনভাবে আপনাকে বেঁধে দিয়েছে, আপনি চাইলেই একটা প্রতিষ্ঠানে গিয়ে ঢুকে ওই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তির যে অপকর্ম আছে সে ব্যাপারে আপনি কোনো তথ্য চাইতে পারবেন না। বাংলা নববর্ষ বরণের শেষ মুহূর্তে প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্বৈরাচারের বিরুদ্ধে থাকছে বার্তা, ঢল নামবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের। খাল খননে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কোটি টাকার অপচয়ে সামান্য বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতার চরম ভোগান্তি পোহাতে হয় বাসিন্দাদের। এবার চীনের ওপর 145% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জুড়ে দেওয়া হয়ে 20% ফ্যান্টালিন ট্যারিফ। কৌশলগত আঘাত হানতে চলেছে বেইজিং। এবং উয়েফা ইউরোপা লিগে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম। কনফারেন্স লিগে লেগিয়াকে হারিয়েছে চেলসি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে রয়েছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে তা নিশ্চিত করতে চায় বিডা, আর এজন্য সময় লাগতে পারে 1.5 থেকে 2 বছর। যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন শুল্ক পরিষদের সঙ্গে মানিয়ে নেওয়ার পরিকল্পনাও করছে সরকার। বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে বিডার পক্ষ থেকে এসব কথা জানানো হয়। সাইফুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন নাইম আফরাফ। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের শেষ দিনের কর্মসূচি সহ সামগ্রিক বিষয় তুলে ধরতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করে বিগত দিনগুলোর তুলনায় ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনকে সফল বলে দাবি করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। দেশের রাজনৈতিক পরিবেশের স্থিতিশীলতার তাগিদ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিনিয়োগকারীদের সাক্ষাতের পাশাপাশি সরকারের প্রত্যেক বিভাগের সঙ্গে আলোচনার ব্যবস্থা এবারের সম্মেলনে ছিল বলে জানান আয়োজকরা। এই সামিটে কিছু সেমিনার বা আলোচনা সভা রাখা হয়েছে, তার চাইতে বেশি জোর দেওয়া হয়েছে ওই সুযোগটা তৈরি করার জন্য, যাতে বিনিয়োগকারীরা এসে তারা যাদের সাথে কথা বলতে চান তাদের সাথে কথা যেন বলতে পারেন। ফলে সেমিনার বা সেশন যেগুলো হচ্ছে, সেশনের পরেও একটা B2B'র অপশন রাখা হয়েছে। তারপর আমি বললাম এখানে দোতলায় 10টা রুম ছিল, সেখানে কনসার্ন এজেন্সিরা ছিল। দেশের আমলাতান্ত্রিক পরিস্থিতির উন্নয়ন হয়েছে সেই বিষয়ে বিনিয়োগকারীরা এবার আশ্বস্ত হয়ে ফিরেছেন বলে দাবি করেন বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট। যদি আসলে আমাদের এখন টপ লেভেলে দেখেন, আমাদের কিন্তু আসলে হাতে গোনা মাত্র কয়েকজন, 25 থেকে 26 জন অ্যাডভাইজার আছে। তার মানে কি আসলে আপনার ডিসিশনগুলো এখন মোর সেন্ট্রালাইজড হচ্ছে, আরো সহজ হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে ইনভেস্টর এবার এসে নিজেরাও অনুধাবন করতে পারছে। আমরা নিজেরা যে মিটিংগুলোতে বসেছি, অনেক মিটিংয়ে তারা নিজেরা বলেছে যে এবার এসে তাদের মনে হচ্ছে যে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেটাতে শুধু প্রতিশ্রুতি না, কিছু কিছু কাজ অলরেডি শুরু হয়ে গেছে। বিনিয়োগ নিশ্চিত করা স্বল্প সময়ের কোনো বিষয় নয় বলে দাবি করে তিনি বলেন, বিনিয়োগ নিশ্চিতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিডা। একটি প্রাইমারি অবজেক্টিভ বলে এটা সেটা পাইপলাইন তৈরি করা, যেটাকে আমরা ট্র্যাক করতে পারি, এবং এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। 18 থেকে 24 মাসের একটা রোডম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে, যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না, এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে, যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি কি সহযোগিতা লাগবে। মার্কিন শুল্ক আরোপের ফলে সৃষ্ট নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও কাজ চলছে জানান বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট। ট্যারিফ এনভায়রনমেন্ট বলেন বা এই নতুন ট্রেড এনভায়রনমেন্টে অনেক চেঞ্জ হয়, তো আসলে শুধু আমরা না, প্রতিটি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার নীতিতে বিএনপি বিশ্বাসী বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠান নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশ আগামীতে ইনভেস্টমেন্ট হেভেনে পরিণত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজিত বিজনেস সামিট 2025 শেষ হয়। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও ছাত্রদের নতুন দল এনসিপির শীর্ষ নেতারা। পরে বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় বাংলাদেশ আগামীতে ইনভেস্টমেন্ট হেভেনে পরিণত হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, বাংলাদেশকে শীর্ষ 15 দেশের মধ্যে নিয়ে যেতে হবে।
এদিকে বিনিয়োগ সম্মেলনে অংশ নেয়া বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার নীতিতে বিশ্বাসী বিএনপি। বিনিয়োগের মাধ্যমে আপনার দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য জিয়া রহমান সাহেবের পলিসির মধ্যে শুরুতেই ছিল, বিএনপির জন্মটাই ছিল অ্যাকচুয়ালি অর্থনৈতিক উন্নয়নের মূল ভাবনাটাই ছিল যে প্রাইভেট সেক্টর ল্যান্ড গ্রোথ, অর্থাৎ প্রাইভেট সেক্টরের বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া। বিনিয়োগের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগ ছাড়া দেশ সামনের দিকে আগানো সম্ভব নয়। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিশ্বমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে। এতে বিশ্ব অর্থনীতিতে দর কষাকষিতে বাংলাদেশ সুযোগ পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদদের অভিমত, তাৎক্ষণিক বিনিয়োগের পরিমাণ খুব বেশি না হলেও অন্যদের বিনিয়োগ উৎসাহিত করবে এই সম্মেলন। এর একটি দীর্ঘমেয়াদী প্রভাবও থাকবে। হাসান আল মাহমুদের রিপোর্ট। 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে কমপক্ষে 450 বিনিয়োগকারী অংশ নেন। প্রাথমিক পর্যায়ে কয়েকটি বড় কোম্পানি $500 মিলিয়ন বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা। তবে তাৎক্ষণিক বিনিয়োগের চেয়ে স্থায়ী বিনিয়োগ সুবিধাকেই বেশি গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। এ লক্ষ্যে একই দপ্তর থেকে বিনিয়োগকারীদের আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে বিডা। প্রাথমিক পর্যায়ে খুব বেশি প্রতিশ্রুতি না পেলেও বাংলাদেশে স্থায়ী বিনিয়োগে বড় সুযোগ তৈরি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এতে বাংলাদেশে মুখ থুবড়ে পড়া বৈদেশিক বিনিয়োগ সচল হবে। বিদেশি বিনিয়োগ ছাড়া আমাদের যে প্রবৃদ্ধি ধারা, সেই প্রবৃদ্ধির ধারা বজায় রাখা সম্ভব না এবং এমপ্লয়মেন্ট জেনারেশনেও সম্ভব না। কিছু বিনিয়োগকারীর মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি হবে, সেখান থেকে হয়তো কিছু বিনিয়োগ সরাসরি যেমন কিছু প্রমিস করেছে, এই প্রমিস যদি তারা ভালোভাবে সম্পন্ন করতে পারে তাহলে কিন্তু আরও বিনিয়োগকারী উৎসাহিত হবে। বিশ্বের কমপক্ষে 50টি দেশের বিনিয়োগকারীরা এসেছেন সম্মেলনে। বিনিয়োগকারীদের এমন আগ্রহ বিশ্বের অন্য বড় বিনিয়োগকারীদের আরও বেশি উৎসাহিত করবে বলে মনে করছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। বাংলাদেশে কি কি ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটিস আছে, যেমন স্পেশাল ইকোনমিক জোনস আছে, ইপিজেডস আছে, সেখানে আমরা কি কি ফ্যাসিলিটিস প্রোভাইড করতে পারি বা অন্যান্য যারা অলরেডি ইনভেস্ট করেছে তারা কিভাবে লাভবান হচ্ছে সেটা আমরা ওয়ার্ল্ডের বড় বড় দেশগুলোকে দেখাচ্ছি। এতগুলো দেশের এতগুলো ইনভেস্টর এসছে, সেটা যারা আসে নাই এখন তাদের কাছে একটা সিগন্যাল দেবে। তবে বাণিজ্য কূটনীতিকে কাজে লাগাতে হলে স্থায়ী পরিকল্পনা দরকার বলে মনে করছেন তারা। ওয়ার্ল্ডের মাল্টি সেক্টরাল ইনভেস্টমেন্ট আনতে পারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আমাদের যে আজকে গার্মেন্টস শিল্প গড়ে ওঠার পেছনে সাউথ কোরিয়ার ইনভেস্টমেন্টের ভূমিকা আছে। দেশ গার্মেন্টস, তাদের মাধ্যমে তারা হচ্ছে প্রথম গার্মেন্টস যাদের থেকে আজকে গার্মেন্টস শিল্পটা আস্তে আস্তে বিকশিত হয়ে বাংলাদেশের অর্থনীতির একটা প্রাণকেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা শুধু গার্মেন্টস শিল্পে আটকে আছি। বাংলাদেশকে বিনিয়োগ হাবে পরিণত করতে শিল্প খাতকে বহুমুখীকরণ ও প্রযুক্তি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে হবে বলে মত তাদের। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ক্ষমতায় এলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি। 2034 সালে জিডিপির লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নির্ধারণ করেছে দলটি। এছাড়াও জনগণের ঘাট থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বাড়ানো যায় তা নিয়েও কাজ করতে চায় দলটি। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। শেষ হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। এতে বিশ্বের বিনিয়োগকারীরা অংশ নেন। মতামত তুলে ধরে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলও। বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দলটি। 2034 সালে জিডিপির লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন নির্ধারণ করেছে বিএনপি। জনগণের ঘাট থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বৃদ্ধি করা যায় তা নিয়েও কাজ করতে চায় বিএনপি।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ জনপ্রিয় করতে বিএনপি 11টি রেগুলেটরি পরিবর্তনের প্রস্তাব করেছে বলেও পোস্টে উল্লেখ করেন মির্জা ফখরুল। এর মধ্যে 8টি প্রস্তাবের কথাও তুলে ধরেছেন তিনি। সরকার গঠন করতে পারলে দেশের মানব সম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া, প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আওতা বৃদ্ধির জন্য বিএনপি অতীতের চেয়ে ব্যাপক সফলতা অর্জন করতে চায় বলে জানান মির্জা ফখরুল। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দেশের অসংখ্য গণমাধ্যম এখন, তবে গণমানুষের কথা কতটুকু তুলে ধরতে সক্ষম এ মাধ্যমগুলো? প্রচারণা তো পরের কথা, চাইলেই কি তথ্য সংগ্রহ করা সম্ভব দেশের সরকারি বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলো থেকে? গত 16 বছরে করা আইন ও নীতিমালা গণমাধ্যমকে কি মুক্ত করতে পেরেছে, নাকি দুর্নীতিবাজদের আড়াল করতে করা হয়েছে আরও বন্দী? সে প্রশ্নেরই উত্তর খুঁজেছেন MA আজিম। না না, প্লিজ প্লিজ, আপনি জোর করবেন, আপনি জোর করবেন কেন আমার সাথে? কেন ঢুকতে পারবেন না সেটা একটু বলবেন তো। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জনসাধারণের প্রবেশ অধিকার থাকলেও এখানে ঢুকতে পারে না সাংবাদিকরা, নিতে হয় পূর্বানুমতি। তবে সেটাও দেয়া হয় না দপ্তর থেকে, বলা হয় বিকল্প কোনো মাধ্যম খুঁজতে হবে। ডিসিশনে বলছি এই না যে আমি কোনো কর্মকর্তার সাথে কারোর মিট করে দেব। বিকল্প মাধ্যম হিসেবে দপ্তরটির ওয়েবসাইটে কর্মকর্তাদের নম্বর খুঁজতে গেলে দেখা যায় সেখানে প্রধান প্রকৌশলীর কোনো ফোন নম্বরই নেই। অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নম্বরটি অসম্পূর্ণ। তার পরবর্তীতে থাকা কর্মকর্তার নম্বর পেলেও তিনি অপারগতা জানান বিষয়টিতে। একটু বলবেন যে আসলে কি করা যায় এখন? উল্টো ভেতর থেকে একজন কর্মকর্তাকে পাঠিয়ে বাধা দেওয়ার চিত্র ধারণেও বাধা দেয়া হয়। তেরে আসেন ক্যামেরা বন্ধ করতে। তিনি জানান কর্মকর্তাকে পেতে আগে খুঁজে বের করতে হবে তার বন্ধু বান্ধবদের, তাদের সহযোগিতায় নম্বর সংগ্রহ করে নিতে হবে অনুমতি। কোনো কারো নাম্বার, আপনার নাম্বার আমি ইচ্ছা করলে আপনার বন্ধু বান্ধব বা আপনার সাংবাদিক সমিতি যারা আছে তাদের কাছে আমি আপনার নাম বললে তার কাছ থেকে নাম্বার নেওয়া কোনো বিষয় না। যেখানে সাংবাদিকরা ঢুকতেই পারে না সেখানকার তথ্য প্রাপ্তি, অনিয়ম আর দুর্নীতির সংবাদ প্রকাশ অনেকটা কষ্টসাধ্য। তবে যে সকল প্রতিষ্ঠানে ঢুকতে পারা সম্ভব সেখানকার বাস্তব চিত্রও কি তুলে ধরা সম্ভব একজন সাংবাদিকের ক্ষেত্রে, নাকি তোপের মুখে পড়তে হয় অনিয়মরত বা দুর্নীতিবাজ কর্মকর্তাদের? শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে সেবা প্রত্যাশীদের অভিযোগ পাহাড় সমান, সত্যতাও ধরা পড়তে শুরু করে দেশ টিভির ক্যামেরায়। 30 টাকা কি জন্য নিলেন? আমি চাই না উনি দিতে দেবে, টাকা এরই মধ্যে শুরু হয় বাধা দেয়া। রোগীদের জিম্মি করে টাকা আদায়ের ছবি নিতে লাগবে তাদেরই অনুমতি। ওদেরকে যে আপনি বাধা দিলেন সেটা কেন, সেটা একটু কেন দিচ্ছেন? হ্যাঁ, কারণ আপনি এই জিনিসটা তো এক জায়গায় প্রচার হবে, সবকিছু তো একটা সুন্দর আছে। আপনার বাসার তো একটা পর্দার সিস্টেম আছে, আপনি একটা কোনো জায়গায় ঢুকে পড়লেন, কোনো কিছু আপনি ম্যানেজ না করে আপনি এটা করলেন, আপনি বলতেন আপু আমি ভিডিও করব। অনুমতি, এই একটি শব্দ সাংবাদিকদের তথ্য প্রাপ্তি, ভিডিও ধারণ বা বক্তব্য গ্রহণকে এখন সবথেকে বেশি বাধাগ্রস্ত করছে। বাস্তব চিত্র তুলে ধরার সুযোগও কমেছে অনেক প্রতিষ্ঠানে। আনসার সদস্য বা কর্মকর্তারা সঙ্গে থেকে তাদের পছন্দ অনুযায়ী ছবি তুলতে বাধ্য করা হয় অনেক ক্ষেত্রে। এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, ওখানে যেতে গেলে অনুমতি নিতে হবে। তো অনুমতি নিতেই তো আমাদের সব তথ্যগুলো নাই হয়ে যায়। একজন দুর্নীতিবাজ সরকারি আমলার বিরুদ্ধে সংবাদ করব এবং তার হাতে নাতে কোনো অন্যায় অনিয়মের ফুটেজ দিব, সেখানে কিন্তু ঢুকতে গিয়ে আমি বাধা পাচ্ছি। আওয়ামী সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকেই এমন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে সাংবাদিকদের, জানিয়ে সাংবাদিক নেতাদের ক্ষোভ থাকলেও মিলছে না সমাধান। সাইবার সিকিউরিটি অ্যাক্টের মধ্যে অনেকগুলো ধারা রয়েছে যেগুলো গণমাধ্যম বিরোধী। আমি বলবো যে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করা আছে সেখানে। এই আইনটা এমনভাবে আপনাকে বেঁধে দিয়েছে, আপনি চাইলেই একটা প্রতিষ্ঠানে গিয়ে ঢুকে ওই প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তির যে অপকর্ম আছে সে ব্যাপারে আপনি কিছু কোনো তথ্য চাইতে পারবেন না। বিষয়টি নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির মহাপরিচালকের সঙ্গে কথা বললে তিনি জানান, এমন পরিস্থিতিতে সাংবাদিকদের হতে হবে কৌশলী। সাংবাদিকতা তো আসলে শুধুমাত্র
মানে আপনার অ্যাক্সেসের উপর না, আপনার যোগ্যতার উপর। আপনি চাইলে, আপনি মনোযোগী থাকলে, আপনি নিষ্ঠাবান থাকলে আপনি কিন্তু অনেক কিছু উদ্ঘাটন করতে পারেন। কোনো কিছু সহজ না। তবে কৌশল অবলম্বন করে তথ্য প্রাপ্তি আর ভিডিও ধারণকে অন্যায় হিসেবেই দেখছে অনিয়মকারী বা দুর্নীতিবাজরা। আপনাদের তো এখন ঢোকারই কথা না। আমার অনুমতি নিছেন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে রাজধানীর হাতিরঝিলে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ট্রাফিক পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর নেতৃত্বে চলে এই তল্লাশি। এ সময় মোটরসাইকেল ও প্রাইভেট কার থামিয়ে কাগজপত্র যাচাই বাছাই ও তল্লাশি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। মোটরসাইকেল আরোহীদের হেলমেট ও গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় অনেককে মামলা দেওয়া হয়। রাতে অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে নিয়মিত অভিযান বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে প্রশাসনের এমন তৎপরতায় অপরাধ কমে আসবে বলে আশা সাধারণ যাত্রীদের। নিরাপত্তা বাড়াতে এমন উদ্যোগে সন্তুষ্টি জানান তারা। অনেক ভালো কিছু হবে না, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা সন্তুষ্ট। আসলে এরকম চেক করা উচিত আমি মনে করি। কিন্তু সত্যি কথা বলতে বিআরটির যে ঝামেলাগুলো ভাই, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বিভিন্ন সময় মোটরসাইকেলে বিভিন্ন অপরাধ সংঘটিত হয়, সেটাও একটা কারণ। আবার অনেক সময় রাতের বেলায় কাগজপত্রবিহীন গাড়িগুলো চলাফেরা করে, সেটাও একটা কারণ, যে কারণেই এটা করা। চট্টগ্রামে মাংসের বাজারে দাম স্থিতিশীল থাকলেও চড়া মাছের বাজার। এদিকে সপ্তাহের ব্যবধানে কিছুটা বেড়েছে সবজির দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। সাইনা, আমি আছি এবং চট্টগ্রামের কর্ণেরহাট বাজারের ঈদ পরবর্তী সময়ে আমরা দেখতে পেরেছি মাংসের দাম আবার অপরিবর্তিত রয়েছে এবং মুরগির দাম বেশি থাকলেও ঈদের পরে এখন কিছুটা কমেছে। তবে লাগামহীন রয়েছে মাছের দাম। সামুদ্রিক মাছের চাহিদা বেশি থাকায় মাছের দাম বেশি, এমনটা বলছে আমাদেরকে ক্রেতারা। তবে বিক্রেতারা বলছেন সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকায় মাছের দাম বেশি। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের শুক্রবারের বাজারের চিত্র এটি। সকাল থেকে ক্রেতারা ধীরে ধীরে বাজারে ভিড় করেছে। তবে মাছের সরবরাহ কম থাকায় বা সামুদ্রিক মাছের দাম বেশি বলে জানিয়েছেন আমাদেরকে বিক্রেতা। ওনার সাথে একটু আমরা কথা বলবো। সামুদ্রিক মাছের দাম বেশি কেন? সামুদ্রিক মাছ সরবরাহ কম, সেই কারণে একটু দামটা বেশি। সর্বনিম্ন কত? সর্বনিম্ন আপনার 200 থেকে 500, 1000, 1200, 2000 পর্যন্ত আছে। এটা যেরকম রেট আর কি। যেমনটা শুনছিলাম আমরা, মাছের সরবরাহ কম থাকাই বলছিলেন যে মাছের দাম বেশি। সামুদ্রিক মাছের একেবারে সর্বনিম্ন দাম 200 টাকা। 200 টাকা থেকে শুরু করে মাছের দাম ধীরে ধীরে বাড়ছে। সামুদ্রিক মাছের বড় যে মাছগুলো, সেই মাছগুলো 1000-1200 টাকা পর্যন্ত দেখা যাচ্ছে। অনেকেই এখানে ক্রেতারা আসছেন মাছের দিকে, যেন ক্রেতাদের একটু আগ্রহ বেশি। তবে মাছের দাম বেশি থাকায় ক্রেতারা একটু জানাচ্ছিল যে মাছের দাম কিছুটা কম থাকলে বা পরিবারের সকলের আমিষের ঘাটতি পূরণ হওয়া যেত। তবে মাছের দাম এখনো পর্যন্ত এত বাড়তি, সেটার জন্য তাদের অভিযোগ রয়েছে মাছের দাম বাড়তি। সেই সাথে শীতকালীন যে সবজিগুলো ছিল, সবজিগুলোর দামও কিছুটা বেড়েছে। আমরা দেখতে পেরেছি শীতকালীন যে সবজিগুলো দেখেছি আমরা, বেগুন, বরবটি, ঢেঁড়স, এই সকল সবজির দাম এখন 60 টাকা থেকে 70 টাকার উপরে বিক্রি হচ্ছে। এবং আলু এবং পেঁয়াজের দাম কিছুটা কম এখনো রয়েছে। সেই সাথে এখনো কম রয়েছে টমেটোর দাম। তবে ধীরে ধীরে বাড়তে পারে এমনটাই মনে করছেন বিক্রেতারা। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আজকে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? না, মোটামুটি আছে, এত খারাপ না, ভালো না, আছে মোটামুটি। ঈদের চেয়ে কম না বেশি কেমন মনে হচ্ছে? না, কম বেশ বলতে আছে মিডিয়াম আর কি, আজকে বেশিও না কমও না,
তবে ক্রেতাদের একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, তারা এখনো স্বাভাবিক রয়েছে এমনটি আমাদেরকে জানিয়েছে। তবে চালের দাম এখনো পর্যন্ত কমেনি, চালের দফায় দফা চাল আসছে আমরা দেখছি, তবে চালের দাম কমতে এখনো দেখা যাচ্ছে না। চাল বিক্রেতারা বলছে সামনে আরো চালের দাম বাড়তে পারে। তবে তেলের যে তেলেস্মাতি ছিল তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এমনটাই জানিয়েছে আমাদেরকে বিক্রেতারা। এই ছিল চট্টগ্রামের বাজার থেকে সর্বশেষ আপডেট। ধন্যবাদ পায়েল আপনাকে। চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পায়েল। বগুড়ায় মাছের বাজারে বেড়েছে সব ধরনের মাছের সরবরাহ, সেই সাথে দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, সরবরাহ ও দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত নিয়ে জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। বরগুনায় গত 2-1 দিনের তুলনায় মাছের সরবরাহ বেড়েছে, এই জন্য প্রায় সব ধরনের মাছের দাম কেজি প্রতি কিন্তু অনেকটাই কমেছে। যদিও পয়লা বৈশাখকে সামনে রেখে ইলিশের বাজার কিন্তু আগুন, যেটি প্রতি বছরই আমরা দেখি যে পয়লা বৈশাখ আসার আগেই কিন্তু ইলিশের দাম বেড়ে যায়, যে কারণে ইলিশের দাম 1400-1500 টাকার ইলিশ আজ কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 2000 টাকা কেজি দরে। এছাড়া সকল ধরনের মাছ বাজারে যে মাছের দাম সেটি কিন্তু মানুষের যে দাম সেটি কেজি প্রতি 50 থেকে 100 টাকা কমেছে। এবং আমরা যদি চিংড়ি মাছের দাম বলার চেষ্টা করি, যেটি 1400 টাকার যে চিংড়ির বিক্রি হতো গলদা চিংড়ি, সেটি এখন 1200 টাকা বিক্রি হচ্ছে। এবং তপসে মাছ যেটি 700-800 টাকায় বিক্রি হতো, সেটি আজকে 600 টাকা বিক্রি হচ্ছে। নদীর পাঙাশ যেটি 800 টাকায় গত 2 দিন আগেও বিক্রি হয়েছে, সেটি আজ 700 টাকায় বিক্রি হচ্ছে। এবং চাষের যে পাঙাশ সেটি বিক্রি হচ্ছে 180 টাকা, যেটি 2 থেকে 3 দিন আগে বিক্রি হতো প্রায় 250 থেকে 300 টাকা দরে। এছাড়া ইলিশের যে সরবরাহ সেটি বিক্রেতারা বলছেন যে সরবরাহ ঘাটতি রয়েছে, যে কারণে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু ক্রেতাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে পয়লা বৈশাখকে সামনে রেখে সিন্ডিকেট করে ইলিশের সরবরাহ কৃত্রিম ঘাটতি তৈরি করে দাম কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। যে ইলিশটি দেখতে পাচ্ছেন সেই ইলিশটি গত 2 থেকে 3 দিন আগেও 1200 থেকে 1300 টাকায় বিক্রি হতো, সেটি কিন্তু আজ 1800 টাকায় বিক্রি হচ্ছে, 1800 থেকে 2000 টাকা। এভাবে ইলিশের দামটি ছাড়া সকল মাছের দাম কিন্তু আজ অনেকটাই ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। এবং পোয়া মাছ যেটি বরগুনার বাজারে সবসময় পাওয়া যায়, কারণ হচ্ছে পোয়াটা যেহেতু এই নদী এবং মৎস্য অধ্যুষিত এলাকায়, সে কারণে দামটা কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এবং চিতল মাছটা কিন্তু 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বেলে মাছও বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। এভাবে সকল মাছের দাম সাধারণ ক্রেতাদের মধ্যে রয়েছে বলে ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মুসা আপনাকে। বরগুনা থেকে মাছের বাজারের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুসা। বঙ্গোপসাগরের ঢালচর ও হাতিয়ার মধ্যবর্তী এলাকায় বরগুনার 4টি মাছ ধরা ট্রলারের ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় 7 জেলেকে মারধর ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে তাদের উদ্ধার করে পাথরঘাটা দক্ষিণ জোনের অধীন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় 4টি ট্রলার থেকে প্রায় 60 লাখ টাকার জাল, 20 লাখ টাকার মাছ, নগদ 50,000 টাকা ও জেলেদের ব্যবহৃত 30টি মোবাইল ফোন নিয়ে যায় তারা। কোস্ট গার্ড জানায়, পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে 4টি ট্রলার নিয়ে জেলেরা মাছ ধরতে গেলে বৃহস্পতিবার রাতে 25 থেকে 30 জন মুখোশধারী জলদস্যু জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে। জেলেদের মারধর করে ডাকাতি শেষে ট্রলারগুলোর ইঞ্জিন বিকল করে পালিয়ে যায় তারা। এই অবস্থা হলে যাইয়া একজন ধরছে, আমাকে ধরছে প্রথম, আমাকে ধরিয়া আমাকে বোর্ডের দাঁড়িয়ে গেছে যাইয়া, তারপরে হেইডে ধরিয়া হেইডে আবার ছাড়িয়ে দিয়েছে, যেটা আমাকে ধরছে প্রথম হেইডে ছাড়িয়ে দিয়েছে, আবার ওইডে লই গেছে। ওইটা নিয়ে ওইরকম ধরতে আমাকে শেষ মাথায় আমাকে ধরছে। হারা কয় আড্ডা বোর্ডে কয় যে আমাকে চোয়ে মরিচে গুলো মারে, তরতরি আরে গুলি মারি হারাই দাও, ওইলে যাই আমারে গুলি মারছে। বাংলা নববর্ষ 1432কে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এবার 24 জুলাই গণঅভ্যুত্থানের ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে বার্তা দেয়া হবে বলে জানিয়েছে আয়োজক সংশ্লিষ্টরা। শৈশব বর্মনের ক্যামেরায় আরও জানাচ্ছেন এনআই নাহিদ। নববর্ষের ঐকতান ফেস্টিভালের অবসান প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখকে বরণ করে নিতে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নববর্ষের শোভাযাত্রার রাজা, রানী, পেঁচাসহ পশু পাখির মুখোশ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। এবার স্বৈরাচারের প্রতিকৃতি, ইলিশ মাছ, কাঠের বাঘ, শান্তির পায়রা আর পালকির মতো বিষয়কে মোটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। উৎসব মুখর এই আয়োজনের প্রস্তুতি দেখতে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। পহেলা বৈশাখের দিন দেখবো সামনে থেকে, তো সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি এক্সাইটেড। তো আমরা অনেক বেশি এক্সাইটেড যে আমরা ফ্রেন্ডরা মিলে সবাই একসাথে নববর্ষ উদযাপন করব। সকালে শাড়ি পরে মঙ্গল শোভাযাত্রায় আসবো, একসাথে পান্তা ইলিশ খাবো, ক্যাম্পাসে অনেক আড্ডা দিব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত হবে নববর্ষ আশা দর্শনার্থীদের। এখানে সবকিছু দেখে এত কালারফুল, এত বিভিন্ন রকমের ডিজাইন এবং সবার ক্রিয়েটিভিটি দেখে অনেক সুন্দর লাগছে। আশা করব সবাই এই সামনে আমাদের যে পয়লা বৈশাখে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসবে। এদিকে শোভাযাত্রায় নানা ধরনের প্রতীকী শিল্পকর্ম এবং বাংলা সংস্কৃতির পরিচয়বাহী নানা প্রতীকী উপকরণ ছাড়াও জলরং, সরাচিত্র ও মুখোশ বিক্রি করা হচ্ছে। বিক্রয়লব্ধ অর্থ শোভাযাত্রায় ব্যয় করা হবে। স্টুডেন্টদের যেরকম কাজ, ওগুলো হচ্ছে 1000 থেকে 1200, 3000 এরকম আছে, 1500 আছে, এক একটা এক এক রেঞ্জ। বললাম তো কাজের উপর নির্ভর করে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে স্বৈরাচারের বিরুদ্ধে বার্তা দেবে এবারের শোভাযাত্রা, জানান এ শিক্ষক। অন্যান্য বারের মতোই এবার বাংলাদেশের ফোক মোটিভ এর পাশাপাশি ফ্যাসিবাদের মুখচ্ছবি নামে একটি মোটিভ থাকবে। বাংলা নতুন বছর বাঙালির জীবনে অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সামান্য বৃষ্টি হলে ময়মনসিংহ নগরের অধিকাংশ এলাকায় হাঁটু পানি জমে ভোগান্তিতে পড়তে হয় মানুষকে। জলাবদ্ধতা নিরসনে নগরীর ভেতর দিয়ে প্রবাহিত 9 কিলোমিটার খাল প্রতি বছর পরিষ্কার ও খননে কোটি কোটি টাকা ব্যয় করছে সিটি কর্পোরেশন। তারপরেও কেন কমছে না জলাবদ্ধতা, এমন প্রশ্ন নগরবাসীর। ইলিয়াস আহমেদের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কারে 2020-21 অর্থ বছরে 26 লাখ, 2021-22 অর্থ বছরে 55 লাখ, 2022-23 অর্থ বছরে 60 লাখ এবং 2023-24 অর্থ বছরে 64 লাখ টাকা ব্যয় করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এরপরেও অধিকাংশ খাল ময়লা আবর্জনায় ভরপুর। এতে পানি নিষ্কাশন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমা জায়গায়, এদিকে বাড়ি করে পানি জমা জায়গায়, যে খালে পরে মানুষ তার পানা এ বলে পরে সব মানুষ বইনা চলে পারে চলে খালগুলো আস্তে আস্তে মুঞ্জিয়ে আর কি ইয়ে গেছে, ওই বড় রয়ে গেছে কাজে পানি হয় না, উপরে উঠতে পারে। খাল খনন উদ্যোগটি সিটি কর্পোরেশনের অপরিকল্পিত বলছেন স্থানীয়রা। এটিকে শুধুই অর্থের অপচয় হিসেবে দেখছেন তারা। অর্থ ব্যয় করেও কাজ না হওয়ায় ভোগান্তিতে ক্ষোভ নগরবাসীর। এটা আপনারা সেটিং না হওয়া পর্যন্ত খাল যতই খুদেন বা খুদাইলে কোনো ফায়দা আসবে না, বরং সরকারের টাকাটা বৃথায় যাবে। এটি যদি পরিকল্পিতভাবে খাল খনন করে, তো যেই অর্থ বরাদ্দ হয় কিংবা ব্যয় হয় তার চাইতে অনেক কম টাকা দিয়ে এটি আসলে যথাযোগ্যভাবে পরিকল্পনাভাবে যদি করে তাহলে খাল খনন করা সম্ভব। মানুষের ভোগান্তি লাঘবে পরিকল্পিতভাবে খাল খননের কথা জানিয়ে সিটি প্রশাসক বলছেন, অনিয়ম রোধে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। এডিবি থেকে একটা প্রকল্প নেওয়া হবে এই 6টা খালকে নিয়েই, এবং ওটা পুরো 6টা খালের কমপ্লিট যে সলিউশনটা সেটা আশা করা যায় সামনের বছরে হবে। মনিটরিংয়ের জন্য আমি কিছু স্পেসিফিক অফিসারকে দায়িত্ব দিয়েছি, যারা আমাকে ইনফরমেশন দেয় টাইম টু টাইম। বর্ষায় জলাবদ্ধতা থেকে রক্ষায় নগরীর বিভিন্ন খাল ও ড্রেন পরিষ্কার অভিযান চলছে গেল ডিসেম্বর থেকে। এতে ময়লা পানির প্রবাহ সচল হলেও মাটি ভরাট এবং জমাট বাঁধা ময়লায় পথে পথে বাধাগ্রস্ত হচ্ছে। এতে বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার আশঙ্কা নগরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।